আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চয়ই সবার উপভোগ করতে মন চায়, তাই না? গ্রামকে কম বেশি সবাই পছন্দ করে, কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কোথাও দেখা যায় না গ্রাম ছাড়া। যারা শহরে থাকেন তারা কিন্তু গ্রামকে খুব বেশি মিস করেন। আমি যেহেতু গ্রামে বসবাস করি, আমি চাই আমার ভিডিওর মাধ্যমে গ্রামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা সবাই উপভোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে একটা লাউ গাছ, সেটাতে কত লাউ ঝুলে আছে, মানে ধরে আছে 4-5টার মতো। আসলে গ্রামে থাকলে কিন্তু তাজা খাবারটাই বেশি খাওয়া হয়, আর দেশি খাবারের মজাই কিন্তু অন্যরকম। আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এটা হয়তোবা ছোটবেলায় সবাই কম বেশি মিস করেছেন। আমিও কিন্তু খুব মিস করেছিলাম যখন আমি ছোট ছিলাম। পাখিকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। কম বেশি সবাই কিন্তু পাখিকে খুবই পছন্দ করে। এটা হচ্ছে সিম গাছ। সিম গাছের ভিতরে একটা পাখি বাসা বেঁধেছে, সেখানে বাচ্চাও ফুটিয়েছে। তো দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছে পাখির বাচ্চাগুলো। তো সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। আসলে এত সুন্দর জিনিস, সেটা শেয়ার না করে কি আর পারা যায় বলেন? যেহেতু আপনারা আমার পরিবারের অংশ, আমার ভিডিওগুলো সব সময় নিয়মিত দেখেন। ঘুঘু পাখি নিচে সবাই চিনেন, এটা খুবই কমন, আর এটা একটা পরিচিত পাখি। তো সিম গাছের ডালে এই পাখিটাই বাসা বেঁধেছিল। তো সেখানে বাচ্চা ফুটিয়েছে, বাচ্চাগুলো দেখতে ভীষণ কিউট লাগছে। এই বাচ্চাগুলোর মা কিন্তু এই বাচ্চাদের সাথেই ছিল। আমি যখন ভিডিও করতে আসি, ও কিন্তু ভয় পেয়ে উড়ে যায়, কারণ ও ভয় পেয়েছিল। আর ভয় পাওয়ারই কথা। সব সময় মা চায় যে তার বাচ্চাগুলোকে আগলে রাখতে। আর যেহেতু ছোট বাচ্চা, মা কিন্তু সব সময় কাছেই থাকে, কারণ মাঝে মাঝে এদেরকে তাপ দিতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমার গ্রামে বাড়ি থাকাতে পাখি বাসা বেঁধে বাচ্চা ফুটালে আমি অনেক সময় দেখতে পাই। আমার কাছে ভীষণ ভালো লাগে, খুব এনজয়ও করি। আর এই গুগু পাখির বাচ্চা কিন্তু আমরা খাই। এই পাখির বাচ্চা অনেকেই পছন্দ করে, কিন্তু সচরাচর এই পাখি দেখা যায় না, কারণ গ্রামে গঞ্জে এই পাখিগুলো বেশি থাকে। আর এগুলো একটু চুপচাপের ভিতরেই বাসা বাঁধে। এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, সেখানেও দেখিয়েছিলাম এই একই সিম গাছের নিচে সেখানেও বাসা বেঁধেছিল। তো এই পাখিটাই কিন্তু আবারও ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়, তখন এই পাখিটাই আবারও একটু সরে আরেকটু দূরে আবার বাসা বেঁধেছিল সে একই সিম গাছে। এই ছানাগুলো হচ্ছে তিলা ঘুঘুর ছানা। ঘুঘু কিন্তু কয়েক ধরনের হয়। তো এটা হচ্ছে তিলা ঘুঘুর ছানা। আর তিলা ঘুঘু কিন্তু সব সময় বাড়ির আশেপাশে বেশি থাকে, ছোপছাপের ভিতরেই বাসা বাঁধে। তা আমার সৌভাগ্য, আমার গ্রামে বাড়ি থাকাতে আমি এই দৃশ্যগুলো সব সময় উপভোগ করতে পারি। এবার দেখতে পাচ্ছেন যে অনেকগুলা নারিকেল, মূলত এগুলাকে ডাব বলা হয়। যখন কচি থাকে, ছোট থাকে, তখন কিন্তু ডাব বলা হয়। যখন পূর্ণতা পায়, একটু বড় হয়ে যায়, তখন কিন্তু নারিকেল হিসেবে পরিণত হয়। তো আমাদের বাড়িতে অনেকগুলা নারিকেল গাছ আছে। আর এখন যেহেতু শীত কেটে যাচ্ছে, আস্তে আস্তে গরম আসতেছে, আপনারা শহরে দেখবেন যে কম বেশি সব জায়গায় নারিকেল বিক্রি করা হচ্ছে, মানে ডাব বিক্রি করা হচ্ছে। তা মূলত আমাদের এই গ্রাম থেকেই কিন্তু এই ডাবগুলা নেয়। আর আমাদের এখান থেকে কিন্তু তারা খুব কম দামেই নেয়। তো সেখানে কিন্তু অনেক টাকা করে এক এক পিস বিক্রি করে। তো আমাদের কখনো নারিকেল কিনতে হয় না, আমরা বাড়ি থেকেই খেতে পারি। আর গ্রামে বাড়ি থাকলে সবারই কিন্তু নারিকেল এবং সুপারি গাছ থাকবেই, এটাই স্বাভাবিক। আর আমাদের বাড়ির এখানে নারিকেল এবং সুপারি সবচাইতে বেশি বিখ্যাত। বাংলাদেশের ভিতরে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা এসব জায়গায় কিন্তু সবচাইতে বেশি নারিকেল এবং সুপারি পাওয়া যায়। তো আমার বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুরে। অনেকে ভিডিওতে এসে আমাকে কমেন্টস করেন যে আমার বাড়ি কোথায়। আজকে বলে দিলাম আমার বাড়ি লক্ষ্মীপুরে। আজকের ভিডিওটা দেখলে আপনারা আমার বাড়িটা জানতে পারবেন যে আমার বাড়িটা কোথায়। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, এবার রান্নার প্রিপারেশনে যাচ্ছি। তো গাছ থেকে একটা বেগুন পেড়ে নিয়েছি, কারণ গাছে একটা বেগুনই ছিল। কিছুদিন আগে এই বেগুন গাছগুলা লাগিয়েছিলাম, তো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রথমেই একটা বেগুন এসেছে, তো আজকে সেটাই ছেড়ে নিলাম। তো গাছ থেকে তরকারি পেড়ে যখন রান্না করি সত্যি ভীষণ ভালো লাগে, এটা খুব এনজয় করি। আর বেগুন গাছে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুন ধরে, যদি আমরা একটু পরিচালনা করি তাহলে আমরা সবসময় কিন্তু বেগুন খেতে পারি।
তো অলসতার কারণে কিন্তু ওইরকম পরিচালনা করা হয় না। তো এখানে আমি বেগুন কেটে নিলাম, সেই সাথে 2টা আলু কেটে নিয়েছি। আজকে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। সেটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ কিন্তু ভুনা করলেই ভালো লাগে। তো মাঝে মাঝে কিন্তু একটু তরকারি দিয়েও রান্না করি। তো তরকারি দিয়ে রান্না করলে যে খারাপ হয় তা কিন্তু না। একটু অল্প করে যদি আলু দিয়ে রান্না করি তাহলে বেশ ভালো লাগে। আর আলুটা কিন্তু সব তরকারির সাথে মিশে, আলুটা কিন্তু কমন, এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খায়। তো আমার ঘরে কিন্তু সব সময় আলু থাকতেই হয়। আর সব তরকারিতে আমি একটা না একটা আলু কেটে দিই আমার বাচ্চার জন্য। তো কথা বলতে বলতে আমার এদিকে মাছ কষানো হয়ে গেছে। এবার আমি তরকারিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর পোয়া মাছ যেহেতু একটু নরম টাইপের হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উঠাতে গেলে ভেঙে যায়, যার কারণে আমি তরকারির সাইডেই দিয়ে দিয়েছি। আর যখন তরকারিটা হয়ে যাবে, তো নামানোর ঠিক একটু আগ মুহূর্তে আমি একটা ফাঁকি দিয়ে দিব। সেই ফাঁকিটা হচ্ছে বেরেস্তা, ধনিয়া, চাল ভাজা, তারপর জিরা, এই 4টা মিলে একটা গুঁড়া তৈরি করা হয়। সেই গুঁড়াটা দিলে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এখানে শসা কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। লবণ মরিচ মেখে শসা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আমার মতো লবণ মরিচ মেখে শসা খেতে কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা কিন্তু সত্যি ভীষণ মজার একটা খাবার, যারা খান নাই তারা ট্রাই করতে পারেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।